রাজনীতিতে জামাত ইসলামের কোনো রেস্ট নাই, নিরন্তর ছুটে চলার নাম জামাত শিবির। দর্শক, আমিরে জামাত একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, সেই বার্তা বিশ্লেষণ করব। তবে এই আলোচনাটা যারা জামাত শিবির করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জামাত বা শিবির একই কথা, তার এমন একটা রাজনৈতিক দল, তাদের কোনো রেস্ট নেই। ক্ষমতা আসলেও তাদের কোনো রেস্ট নেই। যেরকম বিএনপির এখন একটা রেস্ট, এই জন্য দেখবেন যে বিএনপির দল হিসাবে সাংগঠনিকভাবে বিএনপি একজন গতিহীন হয়ে পড়েছে, নিশ্চল হয়ে পড়েছে। বিএনপি নামক সংগঠনটা সরকারের মধ্যে বিলীন হয়ে গেছে কার্যত। কারণ তারা চিন্তা করছে যে 17 বছর অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছি, জুলুমি শিকার হয়েছি, কত পরিশ্রম করেছি, ধান খেতে পাট খেতে ঘুমিয়েছি, এখন একটু রেস্ট নেই। আমি এখানে নেগেটিভ আলোচনা করছি না, চাঁদাবাজি করছে অমুক তমুক, এটা আলাদা বিষয়। কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এখন একটু রেস্ট, যে না ক্ষমতা এসেছি সফল, একটু ঘুমাই আরাম। কিছু লোক তো আছে বিএনপিতে যারা চাঁদাবাজি বা দুনিয়া বিল্লাহ লোভ লালসা এগুলো তেমন একটা নাই, অল্প হলেও দু একজন লোক আছে এরকম নিছক দলের সাথে রাজনীতি করেন, আমার কিছু পাওয়ার নেই। আমি চিনি দু একজন এরকম আছে, ভালো মানুষ। তারা চিন্তা করছেন যাক দলটাকে ক্ষমতায় এনে দিতে পেরেছি। যেমন একজন বাংলাদেশেরই একজন বিএনপি নেতা বরগুনা অঞ্চলে, তার সাথে কথা হলো, গুরুত্বপূর্ণ নেতা, নাম বললে অনেকে চিনবেন। হঠাৎ আমার সাথে কথা হলো হোয়াটসঅ্যাপে, পুরনো সম্পর্ক। আমি বললাম যে ভাই, সরি আঙ্কেল, হ্যাঁ আপনার তো ক্ষমতা এসেছেন, আপনাকে স্বাগত জানাই, আপনি অনেক পরিশ্রম। সে লোকটা অনেকবার জেল খেটেছে, অনেক অবদান। তা আপনার কি অবস্থা, কি খবর টবর? আপনাকে তো কোথাও দেখি ঠিকই না, মানে সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদ বা কোথাও নাই, অথচ এবং টাকা পয়সা ওর দিক থেকে ধনীও না বেশি একটা, খুব ভালো মানুষ, নামাজি মানুষ। তিনি বলে যে না বাবা, আমার কোনো কোনো ইচ্ছা নাই, আমি যতটুকু আমার বৈধ ইনকাম দিয়ে চলি অতটুকুই যথেষ্ট। আমার জাস্ট স্যাটিসফ্যাকশন একটাই, যে অনেক পরিশ্রম করেছি জীবনে, হয়তোবা বেশি দিন বাঁচবো না। একটা স্বপ্ন ছিল যে আমার জীবদ্দশার জন্য এই দলকে আরেকবার ক্ষমতায় দেখে যেতে পারি এবং আওয়ামী লীগের পতন দেখে যেতে পারি। তো এই দুইটা স্বপ্ন পূরণ হয়েছে, আমি আর কিছু চাই না। তার ছেলে মেয়েদের চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, 2 ছেলে, ভদ্র ছেলে, টিউশনি করে চলে, কোনো 2 নম্বরই নেই। আছে এরকম 2-4 জন লোক আছে, কিন্তু তাদেরকে আবার জাতি চেনে না, তারা নিভৃতচারী। তো এই যে সেই লোকগুলো এখন একটু রেস্ট নিচ্ছে। তিনি বলছেন যে আমি আর কিছু চাই না, কোনো ইনকাম টিনকাম ক্ষমতা কিচ্ছু দরকার নেই, এই দলের জন্য করেছি, ক্ষমতায় আসতে পেরেছে, এইটি ভালো লাগা, আমি এখন একটু রেস্ট নিচ্ছি। কিন্তু জামাত তো বিএনপির মতো বা তার চাইতে বেশি নির্যাতিত হয়েছে। এবার যদি জামাত ক্ষমতায় আসছে, তারপরও তাদের কোনো রেস্ট নাই। জামাত শিবির রাজনীতি এরকমই, যে নিরন্তর ছুটে চলা, রেস্ট নেই। ক্ষমতা আসলেও আপনাদেরকে দৌড়ের উপর থাকতে হবে, ক্ষমতা না আসলেও দৌড়ের উপর থাকতে হবে। ক্ষমতা আসলে আপনাদের দায়িত্ব আরো বেশি। ক্ষমতা আসলে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে, কোন জায়গায় কি ষড়যন্ত্র হয় চোখ কান খোলা রাখতে হবে, এবং জনগণের সেবা, কষ্ট জিনিসটা আরাম পাবেন না। ক্ষমতা এসেছি, থানা আমির একটু ঘুমাই এখন না, আপনার কাজ বেড়ে যাবে। একজন থানা আমির বিরোধী দলে থাকা অবস্থায় যে কয় ঘন্টা সাংগঠনিক কাজ করেন, আমি তো মনে করি ক্ষমতা আসলে তার দায়িত্ব বেড়ে যাবে, কিন্তু সুযোগ সুবিধা, ইনকাম বাড়বে না। হয়তো একটু সম্মান ভাব বাড়বে, কিন্তু সুযোগ সুবিধা বাড়বে না, ইনকাম বাড়বে না। জামাতের এমপিদেরকে আমিরে জামাত বলে দিয়েছিলেন যে একজনের জন্য এমপি হওয়ার পর এখন যে পাঞ্জাবি, তার চাইতে দামি পাঞ্জাবি না দেখি। এবং দেখেন নাই কারো জীবনমান উন্নয়ন হয়নি। জামাতের লোকজনের ক্ষেত্রে যে কিছু বিতর্ক হচ্ছে, এটা তাদের অযোগ্যতার ফলে, এটা তাদের অসৎ আচরণের ফলে নয়। যেমন একজন এমপি বলে পুরো জামাতকে বিব্রত করেছেন যে আমার বাপ শহীদ মুক্তিযোদ্ধা, অথচ তার বাবা জীবিত। তিনি এখানে চাচা বলতে চেয়েছেন যে আমার দাদা চাচারা বা এরকম, সেখানে ভুলবশত বলে ফেলেছেন স্লিপ অফ টাং বাবা। এখন এটা নিয়ে পুরো রাজনীতিতে উত্তাল, অথচ তিনি এটা উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বলেন নাই। কারণ যে বাবা জীবিত, তাকে মুক্তিযোদ্ধা শহীদ এটা কেউ বলে? এটা কমন সেন্সে কি বলে? এটা তো এমনিতেই ধরা পড়ে যায়। মানে এটা তিনি আসলে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করেননি, যিনি এটা কথার কথা বলে ফেলেছে। অ্যাটলিস্ট বাবা যদি জীবিত না থাকতো, তারপর যদি বলতো, তাহলে আমরা ধরে নিতাম যে তিনি উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা কথা বলেছেন। কিন্তু বাবা জীবিত, তিনি মিথ্যা বলেছেন, মানে আসলে মিথ্যা না, ওটা তিনি ভুলবশত বলেছেন। এটা তো একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন, ওই নীলফামারীর যে এমপি এটা বলেছে, তার জীবিত বাবা মুক্তিযুদ্ধের শহীদ, এই কথা কেউ ইচ্ছাকৃতভাবে বলে? নিরপেক্ষভাবে একটু চিন্তা করেন, বলে না। আবার আমার আরেক ভাই 2010 সাল থেকে যার সাথে সম্পর্ক, আতাউর রহমান বাচ্চু, খুলনায় শিবির করতেন, এখন তার নিজ এলাকায় তিনি এমপি নড়াইলে। তার মেয়ের নাম ঐচ্ছিক অনুদানের তালিকায়। এটা ম্যানেজমেন্টের অযোগ্যতার ফলে। সরকারি টাকা
মেরে খেয়ে 10,000 টাকা 20,000 টাকা তিনি মেরে খাবেন, কখনো না, 1 টাকাও মেরে খাবেন না। জাস্ট ওই তালিকাটা জমা যারা দিয়েছে তারা এর কনসিকুয়েন্স বুঝতে পারেনি, যারা ভেবেছিল যে আরে দেই একটা নাম, টাকা পাই, পরে যাদের দরকার তাদেরকে দিব না, যাদেরকে চিনি সাংগঠনিক লোকজন তাদের নামটা ঢুকিয়ে দিই, সংসদে জরুরি দিতে হয়, পরে সঠিক জায়গায় দিলেই তো হয়। কিন্তু এটা যে এত সহজ না, এটা নিয়ে যে এরকম সমালোচনা হবে এটা তারা বুঝতে পারেন। এই যে না বুঝতে পারা, এটি একটা অযোগ্যতা এবং অদক্ষতা, দূরদর্শিতার অভাব। কিন্তু তারা সৎ, এতে কোনো সন্দেহ নেই। দুই একজন, আমি বলছি না যে সবাই সৎ, দুই একজনের মধ্যে আছে টাকা মেরে খাওয়া লোকজন এবং টাকা খেয়ে জেলা কমিটি পদ দেওয়া এরকম, বা থানা পদ দেওয়া, এগুলো আছে, এগুলো বিচ্ছিন্ন থাকবে, কিন্তু ওভারঅল তারা সৎ, এবং তাদের মতো কোনো সৎ দল আপনি দেখাতে পারবেন না। তো সেই জায়গায় ক্ষমতায় আসলে তখন আরো দূর বেড়ে যাবে, দায়িত্ব বেড়ে যাবে, এবং আপনার ইনকাম বা আপনার সুযোগ সুবিধা বাড়বে না, এবং অনিশ্চয়তা যে কি হয় এই অনিশ্চয়তাটাও বেড়ে যাবে। যেমন এখন তো একটা চিন্তা যে বিরোধী দল ভালো আছে, এখন পর্যন্ত ধরপাকড় শুরু করেনি, কিন্তু ক্ষমতা আসলে আপনার চিন্তা থাকবে যে কোন সময় ক্ষমতা চলে যায়, দেখবেন যে ষড়যন্ত্র চারোদিকে ষড়যন্ত্র, অমুকে স্যাবোটাজ করেছে, তমুকে স্যাবোটাজ করেছে, অমুক জায়গায় আন্দোলন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও, গাড়ি ঘেরাও, মন্ত্রী এমপির বাড়ি ঘেরাও, বাড়িতে ঢিল মারা, কিরকম ডিস্টার্ব যে আপনাদের করবে কল্পনা করতে পারবে। হ্যাঁ, তবে এগুলো ক্ষমতায় যদি আসতে পারে জামাত, তাদের অনেক দুর্বলতা আছে, ক্ষমতা আসার পথে জামাতের অনেক সীমাবদ্ধতা আছে, এগুলো সংশোধনের চেষ্টা করছি আমরা, বকাঝকাও করছি অনেককে এগুলো সংশোধনের জন্য। আমরা বিশ্বাস করি ক্ষমতা আসতে পারলে টিকে থাকার যোগ্যতা অর্জন করে আসবে। তবে সেই টিকে থাকতে হলে একদম নিরন্তর ছুটে চলতে হবে, রেস্ট নেই, রেস্ট পাবে না। তাদের রেস্ট হচ্ছে মরার পর, জান্নাত, আখেরাত, পরকাল, কবর হচ্ছে রেস্ট। আমিরে জামাত বলেছেন যে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। দেখেন, ফেসিবাদ গেছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি এখন পর্যন্ত ফেসিস্ট হয়ে উঠেছে, কথা আমরা বলবো না, তবে সম্ভাবনা আছে বা লক্ষণ দেখা যায়। কিন্তু জামাত আগেই বলে দিয়েছে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আর আওয়ামী লীগের বিরুদ্ধেও জামাতের লড়াই অব্যাহত আছে। আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কাঠামো পালায়নি। ফেসিস্ট পালিয়েছে, কিন্তু ফেসিবাদ পালায়নি। অতএব জামাতের লড়াই আওয়ামী লীগের মতো একটা রেজিমের পতন ঘটিয়েছে, তারপরও জামাত ঘুমাতে পারছে না, তাদের লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে। এবং আওয়ামী লীগ নেতা ঘোষণা দেয় যে আমাদের মূল শত্রু বিএনপি নয়, মূল শত্রু হচ্ছে জামাত। আমাদের মূল লড়াইটা জামাতের সাথে। স্বাভাবিকভাবে জামাতকে এখন সতর্ক থাকতে হচ্ছে যে আওয়ামী লীগ এখনো পালিয়ে যাওয়ার পরও তাদের মূল শত্রু মনে করে জামাতকে, মানে আওয়ামী লীগকে হটিয়েও জামাতের রেস্ট নাই, এখনো তাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। আবার নব্য ফেসিবাদ বা সম্ভাব্য যারা ফেসিস্টে উঠতে যাচ্ছেন তাদের বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। সব জায়গায় জামাতকে সজাগ সতর্ক থাকতে হচ্ছে, এবং এটি জামাতের নিয়তি। জামাত শিবির যারা করেন, ক্ষমতা আসলেও কোনো রেস্ট পাবেন না, একদম কবর পর্যন্ত আপনাদের নিরন্তর ছুটে চলতে হবে। এটা হচ্ছে একটা রিয়ালিটি।